আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করেছে হামাস। আসন্ন পবিত্র রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের কায়রোতে আলোচনায় কোনো ঐক্যমত হয়নি। বৃহস্পতিবার আলোচনা শেষ করে কায়রো ছেড়েছে গাজার শাসক গোষ্ঠী ও হামাসের প্রতিনিধি দল। আলোচনায় ঐক্যমত না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতারা। জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা এবার ৩১,০০০ ছুঁই। এদিকে চাঁদের রুশ পরমাণু কেন্দ্র স্থাপন কেন ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র? রাশিয়া এবং চীন যৌথভাবে এই কেন্দ্রটি গড়ার পরিকল্পনা করছেন। ২০৩৫ সালের মধ্যে এটি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার মহাকাশ গবেষণা প্রধান জানিয়েছেন। রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমস এর প্রধান এই কথা জানিয়েছেন সাংবাদিকদের। থাকছে টেকনাফ সীমান্তের উপরে রাতভর গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। জানিয়ে দিব ঘরে বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে মন্তব্য প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর নতুন সদস্য হলো সুইডেন, চাপ বাড়ল রাশিয়ার ওপর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করল হামাস। আসন্ন পবিত্র রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের কায়রো আলোচনায় কোনো ঐক্যমত হয়নি। বৃহস্পতিবার আলোচনা শেষে কায়রো ছেড়েছে গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রতিনিধি দল। আলোচনায় ঐক্যমত্য না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে কায়রো ছেড়েছে হামাসের প্রতিনিধি দল। তবে আগ্রাসন বন্ধে বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনতে এবং ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তার আলোচনা ও প্রচেষ্টা চলতেই থাকবে। যুদ্ধবিরতির জন্য কায়রোতে ৪ দিনব্যাপী এই আলোচনার আয়োজন করেছিল মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। আলোচনায় কোনো ঐক্যমত না হওয়ার বিষয়ে সামি আবু আজুরি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তির প্রচেষ্টা ভেস্তে দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধে এবং সেখান থেকে সেনা ফিরিয়ে নিতে হামাসের দাবিকে প্রত্যাখ্যান করেছে তারা। গাজায় নিহতদের সংখ্যা ৩১,০০০ ছুঁই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩০,৮০০ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০,৮০০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও অন্তত ৭২,২৫৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং গাজায় আটকে পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছেও পৌঁছাতে পারছেন না। চাঁদে রুশ পরমাণু কেন্দ্র স্থাপন কেন ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র? চাঁদ নিয়ে মানুষের কল্পনা কৌতূহলের অভিযানে শেষ নেই। এবার চাঁদে পরমাণু কেন্দ্র না রূপকথা নয়, এটাই বাস্তব। রাশিয়া এবং চীন যৌথভাবে এই কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা করছেন। ২০৩৫ সালের মধ্যেই এটি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার মহাকাশ গবেষণার প্রধান এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের প্রধান এই কথা জানিয়েছেন সাংবাদিকদের। ২০৩৫ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত করার পরিকল্পনা করা হয়েছে। রসকসমসের প্রধান বরিসেভ বলেছেন, তারা চাঁদে একটি পরমাণু কেন্দ্র তৈরি করতে চাচ্ছেন, সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আসলে আগামী দিনে সোলার প্যানেল থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তা যথেষ্ট হবে না, তাই এখন থেকে একটা বিকল্প চাইছেন তারা। তবে রাশিয়ার এই উদ্যোগের খবরে পুরোদস্ত সন্দেহপ্রবণ মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা, রাশিয়া আসলে নতুন পদ্ধতির পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা চালাচ্ছে। এই অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে। বরিসভ যদিও স্পষ্টই জানিয়েছে, যাতে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনাই তাদের নেই। হঠাৎ করে যে চীন রাশিয়া মিলে এমন একটা পরিকল্পনা করে ফেলতে চাইছে এমনটা নয়। রাশিয়া এবং চীনের যৌথ মহাকাশ গবেষণার একটা প্রেক্ষাপট রয়েছে। ২০২১ সালে চীন ও রাশিয়ার একটি চুক্তি করে সেখানে ঠিক হয় দুই দেশ পরস্পরকে তাদের মহাকাশ গবেষণায় সাহায্য করবে।
টেকনাফ সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফে দুটি ইউনিয়নের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির শব্দ শোনা যায়। এতে সীমান্তে এপারে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে বাড়ানো হয়েছে কোস্টগার্ডের টহল। স্থানীয়রা জানান, কয়েকদিন শান্ত থাকলেও বৃহস্পতিবার মধ্যরাত থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতার ঘটনায় নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে টেকনাফের উপরে মিয়ানমারের বেশ কয়েকটি গ্রামে পুরোদমে যুদ্ধ চলছে। উনপ্রিসং এলাকার বাসিন্দা মানিক বলেন, অনেকদিন ধরে তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে গতকাল রাত 12টার পর থেকে ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে চিংড়ি চাষিরা নিরাপদ স্থানে চলে আসেন। মূলত আরাকান আর্মির হাতে দখল হওয়া ঘাটিগুলো উদ্ধার করতে জান্তা বাহিনী আবারও আক্রমণ চালিয়ে যাচ্ছেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,717 জনে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 30,731 জনে দাঁড়িয়েছে এবং 72,156 জন আহত হয়েছেন। বুধবার হামাস প্রচারিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলায় 86,000 ফিলিস্তিনি এবং 113 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে মোট 30,717 জনে এবং আহতের সংখ্যা বেড়ে মোট 72,156 জনে দাঁড়িয়েছে। সূত্র বাসস। চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইহুদিবাদীরা। প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি গাজা যুদ্ধের ব্যয় সংকলন করতে পারবে কিনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের 5 মাসের যুদ্ধ পেরিয়ে গিয়েছে। এই যুদ্ধ যতই প্রলম্বিত হচ্ছে ততই এর খরচও বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ইসরায়েল কি এর ব্যয় সংকলন করতে পারবে কিনা। গাজায় যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল এরই মধ্যে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত 3,000 কোটি শেকেল ঋণ, মার্কিন ডলার সমপরিমাণের এই ঋণের বোঝা দাঁড়িয়েছে নেতানিয়াহুর উপর। এর অর্ধেকের ঋণ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্যটি প্রকাশ করেছে। মোট কথা, ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তার থেকেও অনেক ব্যয় বেশি হয়ে যাচ্ছে। যুদ্ধে ইসরায়েলকে প্রতিদিন 26 কোটি ডলার খরচ করতে হচ্ছে। গত অক্টোবরের সংঘাত শুরু হওয়ার পরই বছরের বাকি সময়ের জন্য আলাদা বাজেট প্রণয়ন করেছে নেতানিয়াহু। যুদ্ধের বিষয়টি মাথায় রেখেই 2024 সালের জরুরি যুদ্ধ বাজেট পাশ করতে এখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।